নমস্কার। গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন সুবোধ ঘোষের লেখা একটি উপন্যাস সুজাতা। আজ শোনাচ্ছি উপন্যাসটির তৃতীয় পর্ব। অম্বির কাছে একটা পরের মেয়ের কাছে এইভাবে হার মানতে মানতে চলেছে এই বাড়ির সব উষ্মা, অভিযোগ, সতর্কতা আর কঠোরতা। কিন্তু এখনো বোধহয় বুঝতে পারেন না উপেন আর চারুবালা, তারা হার মানছেন, হার মানতে বাধ্য হয়েছেন তাদের নিজেরই অন্তরের গোপনে নিহিত একটা স্নেহান্ধতার কাছে। তবে এইবার কিছুটা আশ্বস্ত হয়েছেন উপেন আর চারুবালা। অম্বি তার জন্ম পরিচয় জেনেছে। এইবার বুঝেছে অম্বি, বুঝেছে আরো ভালো করে নিজের অদৃষ্টকে। রমাতে আর অম্বিতে যে পার্থক্য, সেই পার্থক্যটুকু স্বীকার করে নিয়ে অম্বি নিশ্চয়ই এইবার তার ভাগ্যকে স্বীকার করে নেবে শান্তভাবেই। আপ্পি আর আম্মির স্নেহকে সন্দেহ করবে না অম্বি। সুতরাং অম্বির বিয়ের জন্য একটু ভালো করে চেষ্টা করতে হবে। জাতের সংস্কারে বাঁধা এই সমাজে কোথাও কোনো উদার মানুষ আছে যে মানুষ জাত মানে না, শুধু মানুষের মেয়ে বলে সম্মান করে অম্বিকে ঘরে নিয়ে যাবে? হয়তো আছে, কিন্তু কেমন করে খোঁজ পাওয়া যায়? অনুসন্ধান করেন উপেন। আশ্রমে পালিতা মেয়েদের বিয়ে হয় কোথায়, কেমন করে? খোঁজ নিয়ে আরো হতাশ হয়ে পড়েন এবং কল্পনা করতেও ভীত হয়ে ওঠেন উপেন। চারুবালাকে আরো চিন্তিত করে উপেন বলেন, যেখানে খোঁজ করছি দেখছি পাত্র আছে ঠিকই, কিন্তু একেবারে ভিন্ন ধর্মের পাত্র, যারা জাতপাত মানে না। তাছাড়া আর যেসব ব্যাপার শুনলাম সে আরো ভয়ানক। যত নারী আশ্রম জুড়ে যত সব পাপীর দল বসে আছে, সেখানে বিয়েটা একটা কৌশল মাত্র, মেয়েগুলিকে সর্বনাশের পথে নিয়ে যায়। আতঙ্কিত ভাবে তাকিয়ে থাকেন চারুবালা। তোমাকে আর ওভাবে খোঁজ করতে হবে না, ওই বিজ্ঞাপনই ভালো। লোক বুঝে খোঁজ খবর নিয়ে তবে সম্বন্ধ করা যাবে। বিজ্ঞাপনের এই সূত্রে এক প্রৌঢ় বয়স্ক ভদ্রলোক এসে দেখা দিলেন একদিন। পাত্রের পিতা। উপেন স্মরণ করতে পারেন না, কিন্তু আগন্তুক ভদ্রলোক বলেন, আমিও আপনি এক কলেজেরই ছাত্র ছিলাম, নামটা এখনো স্মরণে আছে, বিজ্ঞাপন দেখেই বুঝেছি। যাক, ওসব যৌতুক কৌতুকের আগ্রহে নয়, আপনার মতো মানুষের সঙ্গে কুটুম্বিতা হবে মাত্র এই আগ্রহে। তাছাড়া আপনার মামা শ্বশুরের সঙ্গে আলাপ হয়েছে, আপনার পরিচয় জেনে আরো আগ্রহ হলো। হ্যাঁ, ভদ্রলোক মেজমামার কাছ থেকে উপেনের সম্পত্তির কথা শুনতে পেয়েই উৎসাহিত হয়েছেন। ভদ্রলোক বলেন, তিনি এসব বিষয়ে অতি উদার। যৌতুক সম্বন্ধে তার কোনো দাবি নেই, ওটা স্বেচ্ছার ব্যাপার। দাবি করা বর্বরতা। তিনি শুধু মানুষ বোঝেন, মানুষ ভালো হলেই সব ভালো। ভদ্রলোক কথা প্রসঙ্গে সমাজের নিন্দা করেন। এখনো কত রকম জাতপাতে সংস্কারে বাঁধা রয়েছে সমাজ। বংশ বড় কথা নয়, ভদ্রতা হলো বড় কথা। টাকা আসল নয়, রুচি ও শিক্ষা দীক্ষা হলো আসল কথা। আক্ষেপ করেন, কবে যে সমাজের মনে উদারতা জাগবে? আশা জাগে উপেনের মনে। সকৃতজ্ঞ ও সপ্রশংসভাবে এই আগন্তুক ভদ্রলোকের সঙ্গে আলাপ করে পাত্রের পরিচয় জানতে থাকেন উপেন। পাত্র সুশ্রী। পাত্র দোকান দিয়েছে, কাপড়ের দোকান, তবে একটু ক্যাপিটালের দরকার হয়ে পড়েছে। তার জন্য কোনো চিন্তা নেই। আমি আপনার কাছ থেকে এইরকমই আশা করেছিলাম উপেনবাবু, আপনার মেয়েকে ঘরের লক্ষ্মী করে নিয়ে। উপেন এইবার আসল সমস্যার কথা উত্থাপন করেন। কিন্তু একটি কথা আপনাকে জানাই, পাত্রী আমার মেয়ে নয়। যার বিয়ের কথা বলছি সে আমার মেয়ের মতো। আগে, হ্যাঁ, তাতেই বা কি এসে যায়? আমার পালিতা মেয়ে। মেয়েটি জাতে ছোট। কিরকম? কুলীন ঘরের নয়, ছোট জাতের, বেশ একটু যাকে বলে জল অচল জাত। ভদ্রলোক অপ্রসন্নভাবে এবং একটু ক্ষুব্ধ হয়ে উঠে দাঁড়ান। এরকম কথা আপনার কাছে শুনবো বলে আশা করি। সে কি, আপনার মতো সন্দেহমুক্ত উদার চিত্ত। রাখুন মশাই, তার চেয়ে যদি বলতেন মেয়ের দুটো পা নেই। বলতে বলতে চলে গেলেন ভদ্রলোক। এরকম লোক ঠকানো বিজ্ঞাপন আর দেবেন না মশাই। অসহায় অপমানিতের মতো, আহত রোগীর মতো অবসন্নভাবে বসে থাকেন উপেন। চারুবালা এগিয়ে আসেন। উপেন বলেন, শুনলে তো? শুনেছি। এইরকম ব্যাপার যে দাঁড়াবে সেটা 20 বছর আগেই বোঝা উচিত ছিল।
কি করা যায়? ওসব ভদ্রঘরের আশা ছেড়ে দাও। আর কি সব ভদ্রঘর দেখছো তো? আশ্চর্য করল অধীর। পিসিমার যে প্রশ্নকে প্রতিদিনই সোজা উত্তর দিয়ে শুধু না করে এসেছে অধীর, আজ সেই প্রশ্নের সম্মুখেই যেন হঠাৎ এলোমেলো হয়ে গেল অধীরের এতদিনের সংকল্পের শক্ত গ্রন্থিটা। আমতা আমতা করে যে ভাষায় উত্তর দেয় অধীর, তার মোটামুটি অর্থ এই দাঁড়ায় যে বিয়ে হলে আপত্তি নেই। তবে তো ওষুধে ধরেছে। পিসিমার গম্ভীর মুখে হাসির ছায়া কাঁপে এবং সাফল্যের আনন্দ ঝি বটার মার কাছে জানিয়ে এবং অধীরকে সঙ্গে নিয়ে সোজা উপেনের বাড়িতে চলে এসেছেন পিসিমা। লক্ষণ ভালো, লক্ষণ ভালো, পিসিমা উৎফুল্ল স্বরে বলতে থাকেন। আমি যা ভেবেছিলাম তাই হলো। কি ভেবেছিলে? চারুবালা বলেন। ভেবেছিলাম ছোঁড়াটাকে যদি একবার কোনো মতে টেনে টুনে নিয়ে এসে রমার সামনে ফেলতে পারি, তবে ওর ভীষে প্রতিজ্ঞা কোথায় ভেসে যাবে। পিসিমার কথায় উদ্দীপ্ত হয়ে ওঠে চারুবালার দুই চক্ষু। উপেনও শুনে খুশি হন। চারুবালা প্রশ্ন করেন, কিন্তু অধীর কোথায়? অধীরও এসেছে। সুবিজ্ঞা পিসিমা অধীরকে আর একবার রমার পড়ার ঘরে বসিয়ে, অর্থাৎ রমার চোখের সামনে বসিয়ে রেখেই ভিতরে এসেছেন। অধীর বাইরের বারান্দায় বসতে চেয়েছিল আর রমাকে আপনি বলে সম্বোধনও করেছিল। পিসিমাই অধীরের ভুল শুধরে দিয়েছেন। রমাকে তুই আপনি করে বলছিস কেন রে? আপনি নয়, তুমি, তুমি, তোর যে বয়সে রমা কত ছোট। রমা ভদ্রতা করে বলেছে, বারান্দায় বসবেন কেন? তোমার পড়ার ব্যাঘাত হবে। একটুও না, আমার পড়া হয়ে গিয়েছে। পড়ার কথা উঠতেই অধীরের পড়ুয়া জীবনের সব আগ্রহ, রুচি আর ইচ্ছা যেন একটা স্বচ্ছন্দ সুযোগ পেয়ে উৎসাহিত হয়ে ওঠে। পড়ার কথা থেকে বইয়ের কথা, সাহিত্যের কথা, কাব্যের কথা, শেক্সপিয়ার ও শেলি পর্যন্ত আলোচনা গড়াতে থাকে। কলেজ ম্যাগাজিনে রমার লেখা একটি কবিতার খুব প্রশংসা করে অধীর। কবিতার নাম চন্দ্রমল্লিকা। হঠাৎ অন্যমনস্ক হয় অধীর। চন্দ্রমল্লিকা, এই কথাটাই যেন কয়েকদিন আগের একটি মিষ্টি গম্ভীর ও শান্ত মুখচ্ছবি চকিতে স্মরণ করিয়ে দিয়েছে। মনে পড়ে অধীরের তার হাতে একটা চন্দ্রমল্লিকা ছিল। এই ঘরে এইখানে দাঁড়িয়েছিল সে। হঠাৎ চলে গেল। রমার মা যাকে বললেন তার মেয়ের মতো, কোথায় গেল সেই মেয়ে? সে কি এই বাড়ির মেয়ে? এখানেই থাকে? রমাকে প্রশ্ন করে অধীর। আচ্ছা, সেদিন যে আর একজনকে দেখলাম, তোমার মা যাকে বললেন মেয়ের মতো, অম্বির কথা বলছেন? হ্যাঁ, আসুন। ব্যস্ত হয়ে ওঠে রমা। বারান্দায় দাঁড়িয়ে ঘরের দিকে তাকিয়ে ডাক দেয়, অম্বি। কোনো সাড়া না পেয়ে বারান্দা থেকে নেমে বাগানের এক প্রান্তের দিকে তাকিয়ে ডাক দেয়, অম্বি। দেখতে পায় রমা অম্বি দাঁড়িয়ে আছে জলের ঝাড়ি হাতে, চন্দ্রমল্লিকার শাড়ির কাছে। হাসুন। অধীরকে ডাক দিয়ে সঙ্গে নিয়ে একেবারে অম্বির কর্মব্যস্ত মূর্তির সম্মুখে দাঁড়ায় রমা। বিব্রত, লজ্জিত, সন্ত্রস্ত হয়ে ওঠে অম্বি। রমাই চিৎকার করে অম্বির গুণের পরিচয় ব্যাখ্যা করে এবং সেই ব্যাখ্যায় অম্বির পরিচয় যেন এক নতুন রহস্যের ফুলের মতো ফুটে ওঠে। রমা বলে, আমি কবিতায় চন্দ্রমল্লিকা লিখি, আর অম্বি সত্যিই চন্দ্রমল্লিকা ফোটায়। বিস্মিত অধীরকে আরো একটু স্পষ্ট করে বুঝিয়ে দেয় রমা, এই যত সব ফুল দেখছেন সবই ওর হাতের যত্নে তৈরি, ওর হাতে জাদু আছে। কথা প্রসঙ্গে অধীর হঠাৎ প্রশ্ন করে বসে, অম্বির লেখা কবিতা কোথায়? দেখতে চাই কার রচনা ভালো। রমা বিব্রতভাবে বলে, অম্বি ওসব। অধীর নিজের কথার ঝোঁকে নানা প্রশ্ন করতে থাকে। অম্বিও কি ইংলিশে অনার্স নিয়েছে? অম্বির এখন কোন ইয়ার? কোন কবিকে ভালো লাগে অম্বির? শেক্সপিয়ারের ব্ল্যাঙ্ক ভার্স ভালো না মিল্টনের ব্ল্যাঙ্ক ভার্স ভালো? রমাই অপ্রস্তুত হয়ে আর একটু বিচলিত হয়ে বাধা দিয়ে বোঝাবার চেষ্টা করে অধীরকে। অম্বিকে যেন মিছিমিছি ওসব কথা বলে। হঠাৎ ঘটনাস্থলে উপস্থিত হলেন উপেন, চারুবালা আর পিসিমা। উপেন আর চারুবালা পিসিমাকে নতুন বাড়ির অন্দর ও বাহিরের মূর্তিটাকে দেখিয়ে ঘোরাফেরা করছিলেন। কোথায় এখনো কাজ বাকি আছে, কোথায় নতুন দুটো ঘর আরো হবে, একটা অসম্পূর্ণ সিঁড়ির কাছে এসে পড়তে পড়তে বেঁচে গেলেন পিসিমা। আতঙ্কিত পিসিমা বিরক্তি প্রকাশ করে বলেন, এই যে আত্মহত্যার ব্যবস্থা করে রেখেছে উপেন। তারপর আবার নারকেলের ছায়ায় দাঁড়িয়ে পারিবারিক নানা সমস্যা ও কথা আলোচিত হয়। অম্বির জন্য যে দুশ্চিন্তা রয়েছে মনে, সে কথাও প্রকাশ করেন চারুবালা।
অম্বির সম্বন্ধে মন্তব্য করেন, মেয়েটা অবুঝ নয় এবং ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে। সাধারণ যে কোনো জাতের ঘর একটু গরিব হলেই বা ক্ষতি কি, মোটামুটি মানুষ ভালো এরকম ঘরে যদি মেয়েটাকে নিতে কেউ রাজি হতো তবে। পিসিমা আশ্বাস দেন, বলো তো, আমি চেষ্টা করি। চেষ্টা করুন পিসিমা। পিসিমার মনের ইচ্ছা অম্বির ভবিষ্যৎ সম্বন্ধে একটা ব্যবস্থা আগে ভাগেই করে রাখা ভালো, কারণ পিসিমার মনে একটা শঙ্কা আছে যে উপেনের এই সম্পত্তির অধিকারে যেন অম্বি নামে ওই পরের মেয়েটা কোনো ভাগ দাবি করার সুযোগ না পায়, যেন ওই ঝঞ্ঝাটি না দেখা দেয়। তারই জন্য পিসিমার মনে চিন্তা আছে। একমাত্র মেয়ে রমাই পাবে সম্পত্তি, এবং রমার পাওয়া অর্থ তার নাতি অধীরের পাওয়া। অম্বির যদি বিয়ে না হয় তাহলেও নিশ্চিন্ত হওয়া যাবে না, কারণ মায়ার বশে উপেন তার এই পালিতা মেয়ের জন্য সম্পত্তির কিছু রেখে যাবেই। সমস্যার এই দিকটা কদিন থেকেই পিসিমার মনের ভিতরে একটা দুশ্চিন্তা জাগিয়ে তুলেছে। অম্বির সম্বন্ধে উপেন আর চারুবালার মায়ার ব্যাপার দেখে মনে মনে আরো সাবধান হয়েছেন পিসিমা। হ্যাঁ, খোঁজ করতে হবে। উপেনের এই পালিতা মেয়েটার জন্য এমন একটি পাত্র খুঁজতে হবে যাকে মাত্র 2-3টি হাজার টাকা হাতে ধরিয়ে দিলেই সে খুশি হয়ে উপেনকে দায়মুক্ত করে দেবে। তারপর উপেনের যা রইল সবই মেয়ে রমার জন্য, অর্থাৎ জামাইয়ের জন্য, অর্থাৎ তাঁরই স্নেহের নাতি অধীরের জন্য রইল। এই ব্যবস্থা করে ফেলতে পারলে খুশি মনে কেদারবদ্রী যেতে পারবেন পিসিমা। পিসিমা তার যুক্তিগুলি মনের ভিতর চেপে রেখে শুধু ইচ্ছাটাকেই ব্যক্ত করলেন, আশ্বাস দিলেন, কোনো চিন্তা নেই, অম্বির একটা গতি করে দিচ্ছি। হঠাৎ চোখে পড়ে সকলেরই চন্দ্রমল্লিকার শাড়ির কাছে দাঁড়িয়ে গল্প করছে অধীর আর রমা, আর চুপ করে দাঁড়িয়ে শুনছে অম্বি। দৃশ্যটাকে দেখতে ভালো লাগে না কারোর, তাই সবাই ব্যস্তভাবে ঘটনাটাকে যেন আর একটু ভালো করে বুঝবার জন্য এগিয়ে এসে এখানে দাঁড়িয়েছে। অধীর রমার কলেজ ম্যাগাজিন হাতে নিয়ে হাসতে হাসতে বলে, রমার কবিতা চমৎকার। আমি জিজ্ঞাসা করছিলাম অম্বি কেমন লেখে। চারুবালা মৃদু হেসে বলেন, তুমি ভুল বুঝেছ অধীর, অম্বির ওসব গুণ নেই। অম্বি এসব ফুল ফোটানো আর বাগান সাজানোর কাজই করতে পারে, আর এইসব কাজ নিয়েই আছে। অধীর হঠাৎ বিমর্ষ হয়ে কি যেন বলতে যাচ্ছিল, পিসিমাই বাধা দিয়ে বলেন, চল দাদু। অম্বি একা দাঁড়িয়ে থাকে চুপ করে, আর উপেন, চারুবালা, পিসিমা, রমা ও অধীর ফটক পর্যন্ত এগিয়ে যায়। বিদায় নেয় পিসিমা ও অধীর। এত বড় পৃথিবীর সংসার ভরা এই আলো ছায়ার মধ্যে যেন বিশেষ করে 3টি স্থানের ঘটনার রূপগুলি একে একে বদলে যেতে থাকে। ব্যারাকপুরের এই নতুন বাড়ি, শ্যামবাজারের ওই বনেদি বাড়ি, আর বেলভেরিয়ার বাগানের ন্যাশনাল লাইব্রেরির পাঠকক্ষ, এই 3 ভিন্ন স্থানের মানুষগুলির মনের আগ্রহ এক একটি কারণে ও ঘটনায় চঞ্চল হয়ে উঠেছে। পিসিমা ব্যস্ত রয়েছেন 2টি চেষ্টায়, অধীরকে বিয়ে করতে রাজি করাবার চেষ্টায়। পিসিমার বিশ্বাস আছে অধীরের বিয়ে করতে রাজি হওয়ার অর্থ রমাকে বিয়ে করা। উপেনের সম্পত্তির, বংশের ও স্বভাবের গুণগান করেন পিসিমা। রমার প্রশংসায় সর্বদা মুখর হয়ে থাকেন তিনি। অধীর শোনে, বেশ আগ্রহ নিয়েই শোনে, কিন্তু স্পষ্ট করে কোনো মন্তব্য করে না। আরেকটি দুরূহ ব্রতে ব্রতিনী হয়েছেন পিসিমা। অম্বির জন্য একটা পাত্রের সন্ধান বটার মাকে বলেন, ড্রাইভারকে বলেন, বলতে বলতে মনের কথাও প্রকাশ করে ফেলেন পিসিমা। তোমরা চেষ্টা করে একটা খোঁজ খবর করো, যেমন তেমন একটা মানুষ হলেই হল, তোজবরে হোক আর তেজবরে হোক, যে কোনো জাত হোক, হাতে হোক আর যাই হোক, কুড়িয়ে পাওয়া একটা মেয়েকে পার করতে হবে, তার জন্য তার রাজপুত্তুর পাওয়া যাবে না। ড্রাইভার আশ্বাস দেয়, বটার মাও বলে, দেখছি খুঁজে, নিশ্চয়ই পাওয়া যাবে এমন পাত্র। ন্যাশনাল লাইব্রেরির পাঠককে একা বসে যখন বইয়ের স্তূপ ঘাটাঘাটি করে অধীর, তখন হঠাৎ অন্যমনস্ক হয়ে যায়। অনেকক্ষণ চুপ করে বসে থাকে, হঠাৎ নিজেই লজ্জা পায়। পর্দা সরিয়ে প্রৌঢ় স্কলার ডক্টর ব্যানার্জি যখন উকি দেন, তখন আনমনা ও উদাস অধীরকে দেখে বেশ একটু বিস্মিত হন। হেসে হেসে প্রশ্ন করেন, হ্যালো ইয়াং স্কলার, আনমনা কেন? লজ্জিত অধীর ডক্টর ব্যানার্জিকে কাছে ডেকে আবার তার থিসিস নিয়ে আলোচনা করে। ডক্টর ব্যানার্জি আশ্চর্য হয়ে বলেন, সে কি, আর কিছুই তো এগোয়নি দেখছি, সেই হেরিডিটির চ্যাপ্টার নিয়ে পড়ে আছো?
স্কলার বন্ধুরা মাঝে মাঝে এই লাইব্রেরির বারান্দার আড্ডায় আলোচনা করতে করতে বিস্ময় প্রকাশ করতে গিয়ে সন্দেহই করে ফেলে, অধীরের হলো কি, আজকাল প্রায়ই অ্যাবসেন্ট হচ্ছে দেখছি, যায় কোথায়? বন্ধুরা জানে না অধীর তখন ব্যারাকপুরের এক নতুন বাড়ির বাতাসে যেন তার জীবনে প্রথম অনুভূত এক সৌরভের রহস্যকে সন্ধান করে ফিরছে। প্রায়ই আসে অধীর, এবং অধীরের এই আসা যাওয়ার ঘটনার ভিতর দিয়েই এই বাড়ির যে পরিণাম তৈরি হয়ে চলেছে সেটা এই বাড়ির বাপ ও মা অনুমান করতে পারেন। অধীর বুঝতে পেরেছে কেন সে আসে। কোনো গুণ নেই, কবিতা লিখতে পারে না, সামান্য লিখতে পড়তে মাত্র শিখেছে। অম্বি নামে সেই মেয়েই যে মূর্তিমতী কবিতার মতো ফুটে রয়েছে। এই বাড়ির বাগানের চন্দ্রমল্লিকাও যেন অম্বির মতোই গম্ভীর অথচ স্নিগ্ধ। শুধু চোখের তৃষ্ণা নয়, বুঝতে পেরেছে অধীর, তার মনের এক দুর্বার তৃষ্ণা তাকে একেবারে বেহায়া করে দিয়ে এই বাড়ির দিকে টেনে আনে প্রায় প্রতিদিন। অম্বিকে দেখতে ভালো লাগে, অম্বিকে দেখতে আশ্চর্য লাগে। আর উপেন ও চারুবালা বুঝতে পেরেছেন তাদের সুন্দরী, শিক্ষিতা ও সুরুচি সম্পন্না মেয়ে রমার রূপের আর গুণের আকর্ষণেই অধীর নামে ওই শিক্ষিত, সুরুচি সম্পন্ন আর উচ্চ বংশীয় ছেলেটি এখানে আসে। দেখতে পায়, দেখে নিঃসংশয় হন উপেন আর চারুবালা। রমার প্রতিভা, রমার লেখাপড়ার কৃতিত্ব, রমার নানা গুণের প্রশংসা করে অধীর। অম্বির সঙ্গেও মাঝে মাঝে কথা বলে অধীর, কিন্তু সেটা নিতান্তই কথা বলা মাত্র। দেখে খুশি হয়েছেন চারুবালা। অম্বিও অধীরের কাছ থেকে দূরে থাকতে ভালোবাসে। বুঝিয়ে দেওয়া হয়েছে অম্বিকে, ভালো করে জানে সে অম্বির ছোঁয়া জল খেলে জাত যাবে অধীরের। সুতরাং অন্য কোনো ভয়কে মনে স্থান দেন না চারুবালা ও উপেন। এর মধ্যে চিন্তার দিক থেকে শুধু নির্বিকার মনে হয় রমাকে। রমা এখনো যেন রহস্যের বিন্দুমাত্র বুঝতে পারেনি। আড়ালে আলাপ করে, হাসাহাসি করে উপেন ও চারুবালা। রমা মেয়েটার মনটা একেবারে সাদা, এখনো কল্পনাও করতে পারেনি যে অধীর ওকে বিয়ে করতে চায়। ওরই জন্যে অধীর আসে, বিয়ে হবে অধীরেরই সঙ্গে। যদি বুঝতো তবে রমা সেদিন অমন করে অধীরকে একা ঘরে বসিয়ে রেখে ঘট ঘট করে কলেজে স্পোর্টসে চলে যেতে পারতো না। এখনো স্পোর্টসই ওর কাছে জীবনের সবচেয়ে বেশি প্রিয়। চারুবালা মাঝে মাঝে উপদেশ দেন রমাকে, অধীর এলে ওরকম হেলা ফেলা ভাব দেখাসনি, কত ভালো ছেলে, কত শিক্ষিত, কত বড় বংশের ছেলে, আপনজন মনে করে বলেই তো আসে। কিন্তু এই উপদেশ প্রায়ই ভুলে যায় রমা। বারান্দার থামের পাশে সোফায় বসে আপ্পির চাদরের ছেঁড়া রিপু করে অম্বি। হঠাৎ ফটকের দিকে চোখ পড়তেই চমকে ওঠে, অধীর আসছে। থামের আড়ালে লুকিয়ে থাকবার চেষ্টা করে অম্বি, কিন্তু অধীর এসেই হাসি মুখে অম্বির কাছে দাঁড়ায়। অম্বি অপ্রস্তুত ভাবে আর একটা ঘর দেখিয়ে দিয়ে বলে, আসুন, রমা আছে ওখানে। অধীরও একটু বিব্রত ভাবে চলে যায় রমার ঘরের দিকে। রমাও অধীরকে দেখতে পেয়ে ব্যস্তভাবে বলে, আসুন। পর মুহূর্তে বলে, ওই যে ওখানে অম্বি বসে রয়েছে। অধীর বলে, হ্যাঁ, অম্বির সঙ্গে দেখা হয়েছে। দু চারটে মোটা মোটা বই আর ম্যাগাজিন অধীরের হাতের কাছে এগিয়ে দিয়ে রমা বলে, পড়ুন, আমি আসছি। বারান্দা দিয়ে যেতে যেতে অম্বিকে দেখে একবার থমকে দাঁড়ায় রমা, তারপর বলে, গীতার মা ডেকেছে, আমি চললাম অম্বি। অম্বি বলে, কেন? চণ্ডালিকা রিহার্সাল আছে। তারপর একটু ভ্রুভঙ্গি করে আর বাইরের ঘরের দিকে ইঙ্গিত করে আস্তে আস্তে বলে, আর পারি না, ভদ্রলোক সবসময় বই নিয়ে যত ঘ্যানর ঘ্যানর। অম্বি শাসনের ভঙ্গিতে বলে, ছি, কি আবল তাবল বকছিস। চলে যায় রমা। চারুবালা এসে বিরক্ত হয়ে প্রশ্ন করেন অম্বিকে, রমা কোথায় গেল? অম্বি উত্তর দেয়, গীতাদের বাড়ি। চারুবালা মেয়ের উদ্দেশ্যে ধমক দিতে গিয়ে সামলে নিলেন। তারপর ঘরের ভিতরে অধীরের কাছে এসে রমারই প্রশংসা করে বলেন, রমা খুব সুন্দর আবৃত্তি করতে পারে কিনা, তাই ওরই ওপর অভিনয় দেখাবার ভার পড়েছে। গুণ আছে, লোকে ছাড়বে কেন। যাক, তুমি চা না খেয়ে যেও না অধীর। চারুবালা চলে যেতেই এই বাড়ির এইখানে যে একটি নিভৃত এক মধুর সুযোগ নিয়ে আপনি ধরা দেয়, সেই নিভৃতের মধুরতা তুচ্ছ করে থাকতে পারে না অধীর। পড়ার ঘর থেকে নিজেই উঠে আসে বই হাতে নিয়ে, অম্বির কাছে এসে দাঁড়ায়। অম্বি অপ্রস্তুত ভাবে উঠে দাঁড়ায়। অধীর বলে, তোমার সবচেয়ে বড় গুণ কি জানো অম্বি? অম্বি আশ্চর্য হয়,
আমার? হ্যাঁ, তোমার সবচেয়ে বড় গুণ হলো তোমার কোনো গুণ নেই। অধীরের কথার মধ্যে যেন মোহ আছে, কিন্তু শুধু শুনতে পেয়ে নয়, অধীরের চোখের দিকে তাকাতে গিয়ে সন্ত্রস্ত হয় অম্বির চোখের দৃষ্টি। অধীরের ওই চোখেও যে কেমন একটা মুগ্ধতা ফুটে রয়েছে। অম্বি প্রশ্ন করেন, দিদিমা কেমন আছেন? হেসে হেসে অনুযোগ করে অধীর। এই কি আমার কথার উত্তর হলো? আমি কি বলবো বলুন? অম্বি হাসে। কেন? জিজ্ঞাসা করলেই তো পারো আমার সবচেয়ে বড় দোষ কি। আপনার দোষ? হ্যাঁ, আপনার দোষ থাকলেও আমি তো কিছু জানি না, বুঝতেও পারি না। সত্যিই বুঝতে পারো না? না। আমার সবচেয়ে বড় দোষ তোমাকেই দেখবার জন্য এখানে আসি। চমকে উঠে ভীতভাবে মুখ লুকোবার চেষ্টা করে অম্বি। ঘরের ভিতর থেকে ডাক শোনা যায় চারুবালার, তোমার চা দেওয়া হয়েছে অধীর। একেই বোধহয় বলে পরশমণির ছোঁয়া। অম্বির মনের সব ভাবনা ও স্বপ্নের রং বদলে দিয়ে গেল অধীরের ওই কয়েকটি কথা আর অধীরের চোখের ওই দৃষ্টি। কাজ করতে করতে আনমনা হয় অম্বি। জীবনে এই প্রথম হঠাৎ ভুল করে কাজের মাঝখানেই বারান্দার উপর এসে দাঁড়ায়। দৃষ্টি ছুটে যায় ফটকের দিকে। আগন্তুকের একটা পদধ্বনির জন্যই অম্বির মনের কল্পনায় যেন উৎকর্ণ হয়ে থাকে। কখনো বা এসে রমার পড়ার ঘরের ভিতরে দরজার বাইরে থেকে উঁকি দেয়। দেখতে পায় শুধু একা রমা পড়ার বই কোলে নিয়ে কৌচে বসে ঘুমোচ্ছে। হঠাৎ চোখ মেলে তাকায় রমা, প্রশ্ন করে, কিরে, চোরের মতো তাকাচ্ছিস কেন রে? ঘরে প্রবেশ করে অম্বি। তুই ডাকাতের মতো ঘুমোচ্ছিস কেন রে? পরীক্ষা এগিয়ে আসছে মনে নেই? তুইও আমাকে শাসন করবি? রমা তেড়ে আসে। অম্বি ছুটে গিয়ে হলঘর পার হয়ে একেবারে ভিতরে বারান্দায় গিয়ে আপ্পির পিছনে ভালো মানুষের মতো দাঁড়ায়। রমা ব্যর্থ হয়ে ভালো মানুষের মতো বই হাতে চারুবালার চেয়ারের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে। কৌতূহলী হয়ে রমাকে প্রশ্ন করেন উপেন, কি, কিছু বুঝতে হবে নাকি হিস্ট্রি? রমা বইয়ের আড়ালে মুখ টিপে হাসে। না। উপেন বাইরে বের হবার জন্য প্রস্তুত হচ্ছিলেন। চারুবালা বলেন, ব্যাংকের কাজ সেরে জিনিসপত্রগুলি একেবারে কিনে নিয়ে চলে এসো। কতগুলি পায়ের শব্দের সাড়া এগিয়ে আসে। প্রবেশ করেন পিসিমা আর অধীর। উপেন বলেন, আসুন পিসিমা, কিন্তু আমাকে অনুমতি দেবেন, এখনই একবার কাজে বের হতে হচ্ছে। অম্বি বলে, এই রোদের মধ্যে এখন আবার কোথায় চললে আপনি? রোদে পুড়ে আর জলে ভিজে পাহাড়ে জঙ্গলে কাজ করেছি 30টি বছর। রোদের ভয়ে আমাকে দেখাস না অম্বি। কিন্তু উপেনকে সহজে রেহাই দেয় না অম্বি। দেখতে পায় অম্বি আপ্পির কামিজের একটা বোতাম নেই। সুঁচ সুতো আর বোতাম নিয়ে আসে অম্বি। জামাতে বোতাম বসিয়ে সুঁচ চালাতে থাকে, তারপরও থামে না। উপেনকে চেয়ারে বসিয়ে জুতোর ফিতে আবার ঠিক করে বেঁধে দেয়। উপেনের মাথার চুল অম্বি নিজের হাতেই ব্রাশ করে দেয় ভালো করে। উপেন স্নেহাদ্র স্বরে বলেন, অম্বির অত্যাচার এইভাবেই সহ্য করছি পিসিমা। এই মেয়েটা আমাকে একটা খোকা করে রেখেছে। পিসিমা শুকনো স্বরে বলেন, তুমি বেরুচ্ছ উপেন, কিন্তু আমার যে একটা দরকারি সংসারী কথা ছিল। হ্যাঁ বলুন। ইঙ্গিতে পিসিমাকে অন্য ঘরে আসতে আহ্বান জানিয়ে এগিয়ে যেতে থাকেন উপেন আর চারুবালা। চারুবালা বলে যান, অধীরকে চা দিতে ভুলিস না রমা। কিন্তু ভুল হয় রমার। হঠাৎ রমাও পাশের বাড়ির এক জানলার দিকে তাকিয়ে চেঁচিয়ে প্রশ্ন করে, দরকারি কথা? সত্যি পাশের বাড়ির জানালায় এক মহিলার মূর্তি হাত তুলে ইঙ্গিতে রমাকে ডাকছিলেন। অম্বির দিকে তাকিয়ে রমা বলে, হাসি বৌদি ডাকছেন, কি যেন বলতে চাইছেন। চলে যায় রমা। ভেতরের বারান্দায় আবার এক নিভৃত অধীর ও অম্বির সান্নিধ্যকে যেন নিবিড় করে দেবার জন্য আপনি রচিত হয়। অম্বি চোখ তুলে তাকাতে পারে না তারই মুখের দিকে, যাকে দেখবার জন্য ওর সারাক্ষণের আগ্রহ উন্মুখ হয়ে রয়েছে। অধীর বলে, রমা ঠিকই বলেছিল অম্বি, তোমার হাতে জাদু আছে। অম্বি লজ্জিত হয়। হুড়ম করে বলবেন না। স্বচক্ষেই তো দেখলাম তোমার হাতের ছোঁয়া পেয়ে উপেনবাবু কেমন শিশুর মতো হয়ে গেলেন। ওদিকের পাশের বাড়ির জানালায় হাসি বৌদি আর রমার মধ্যে আলোচনা চলে। হাসি বৌদির কথাগুলির আড়ালে কেমন একটা ঠাট্টা যেন লুকিয়ে। প্রশ্ন করেন হাসি বৌদি, কে উনি? রমা বলে, আত্মীয়। কেমন আত্মীয়?
বাবার মাস্তুতো ভাইয়ের পিসিমার নাতি শ্যামবাজারে থাকেন। হাসিবতী নাক কুচকে হাসেন। হ্যাঁ, তাই বলো, অনেক দূর সম্পর্কের আত্মীয়। হ্যাঁ, তাহলে নিকট সম্পর্ক হয়ে যেতে কোনো অসুবিধা নেই। আগে কি বললেন? হাসিবতী হাসতে হাসতে জানলা থেকে সরে যান। আচ্ছা, আসি। রমার হঠাৎ মনে পড়ে চায়ের কথা। নিজের মনেই আক্ষেপ করে, দূর ছাই, ভুলেই গিয়েছি। চা, চা তৈরি করো ঠাকুর। বলতে বলতে অন্যদিকে চলে যায় রমা। অন্য ঘরে পিসিমা সেই দরকারি সংসারী কথাটা ব্যক্ত করে। অম্বির জন্য পাত্রের সন্ধান পেয়েছি, তলা পাত্র, বেশ ভালো পাত্র। তোমরা আর মনে কোনো বাধা না রেখে রাজি হয়ে যাও উপেন। পাত্রের পরিচয়ও জানিয়েছেন পিসিমা। পাত্রের একটু বয়স হয়েছে, এই যা, আর জাতের দিক দিয়ে একটু নিচু, এই মাত্র। কিন্তু টাকা পয়সা বেশ আছে, আর সংসারে একেবারে একা মানুষ, আপন বলতে কেউ নেই। সামান্য রকমের যৌতুক দিলেই। চারুবালার মুখটা হঠাৎ বিষণ্ণ হয়, চোখও হঠাৎ কেঁপে ওঠে। ভয়ে ভয়ে প্রশ্ন করেন, পাত্রের বয়স কি খুবই বেশি? পিসিমার সঙ্গে সঙ্গে উত্তর দেন, হ্যাঁ গো, বেশি বই কি, ওই আমাদের অধীরের বয়সেরই মতো, একটু বেশি বয়স। চারুবালা হাঁপ ছাড়েন। তাহলে আর কি এমন বয়স, বেশ কাঁচা বয়স, অম্বির সঙ্গে মানাবে ভালো। পিসিমা বলেন, সহজে কি রাজি হয়? শুধু আমার উপদেশে রাজি হয়েছে, আমাকে যথেষ্ট শ্রদ্ধা করে কিনা। উপেন বলেন, আপনি যখন বলছেন ভালো, তখন আমাদের মনে আর কোনো প্রশ্ন থাকতে পারে না পিসিমা। পিসিমা আবার সেই সামাজিক ভয়ের কথা তুলে সূক্ষ্ম কৌশলে যেন আর একবার উপেনকে একটু ভয় পাইয়ে দেন। পিসিমা বলেন, অম্বিকে বিদায় না করার আগে আমি বা কোন প্রাণে রমাকে বিয়ে করবার জন্য অধীরকে বলতে পারি? তোমরা যাতে নিয়ম না মেনে যে বংশের সম্মানে একটু গোলমাল করে রেখেছ। চুপ করে শুনতে থাকেন উপেন আর চারুবালা। তবু তুমি কি যেন ভাবছো উপেন? মেয়েটার কথাই ভাবছি পিসিমা। নিজের মেয়ে নয়, কিন্তু তবু ওই মেয়েটাই চলে গেলে আমার কি দশা হবে বুঝতেই পারছেন। স্বচক্ষেই তো দেখলেন। আমি কিসে পয়সা খরচ করলাম আমি মনে করতে পারি না। মনে করিয়ে দেয় অম্বি। আমার হাতের লাঠিটা হাতের কাছে অম্বি এগিয়ে না দিলে লাঠি নিতেই ভুলে যাই। চারুবালা বলেন, কথাটা সত্যি। অম্বি চলে গেলে সবচেয়ে বেশি কষ্টে পড়তে হবে ওকেই। পিসিমা মনের বিরক্তি চেপে রেখে বলেন, তা তো হবেই। কাজের ঝি চাকর চলে গেলে কষ্টে পড়তে হয়, ওরকম কষ্ট সবাইকে সহ্য করতে হয়। আমার কাছেও তো ছিল সাবিত্রী, 11টি বছর, হঠাৎ চলে গেল, আমাকেও কষ্টে পড়তে হয়েছিল বৈকি। চমকে ওঠেন উপেন আর চারুবালা। কাজের ঝি চাকর চলে গেলে যতটুকু কষ্ট হয়, মাত্র ততটুকু কষ্ট হবে অম্বি চলে গেলে, তাই কি? এই ভয়ঙ্কর মিথ্যাটাই কি সত্য? উপেনের শান্ত চোখ দুটো হঠাৎ বড় বেশি ছটফট করতে থাকে। চারুবালা কেঁপে কেঁপে নিঃশ্বাস ছাড়েন। উপেন কুণ্ঠিত ভাবে বলেন, না, কথাটা ঠিক তা নয়। যাকগে, পাত্র যদি ভালো হয়। যদি বলছো কেন, সব দিক দিয়ে ভালো পাত্র, পিসিমা বলেন। বেশ তো, কথা রইল, আমরাও একবার পাত্রকে দেখি, তারপর। চারুবালা বলে, নিশ্চয়ই দেখবে বই কি। ভিতরের বারান্দায় দাঁড়িয়ে অধীর তখন এদিক ওদিক তাকিয়ে অম্বিকে কি যেন বলবার জন্য চেষ্টা করছিল, আর অম্বির চোখ দুটো যেন ভয় পেয়ে অধীরের মুখের দিকে অপলক হয়ে তাকিয়েছিল। অধীর বলে, তোমার সঙ্গে আমারও যে একটা দরকারি সংসারী কথা আছে অম্বি। বলুন। ডাক শোনা যায়। অধীর কোথায় রে? পিসিমা ডাকছেন। এইদিকেই আসছেন পিসিমা, উপেন আর চারুবালা। আর কথা বলা হলো না, চলে গেল অধীর। অন্য ঘরের নিভৃতে জানলার কাছে এসে দাঁড়িয়ে দেখতে থাকে অম্বি সেই মানুষের মূর্তিটাকে, যে মানুষ আজ না বলা কথার বেদনা নিয়ে চলে গেল। রমার জন্মদিনের উৎসবটাই একটা ঘটনা সৃষ্টি করে অধীর আর অম্বির মনকে আরো নিবিড় সান্নিধ্যে নিয়ে গিয়ে মধুর পরিণামের চিহ্ন অঙ্কিত করে দিল। সে ঘটনায় বেদনার অশ্রু ছিল, কিন্তু সেই অশ্রুর মধ্যেও ক্ষণিকের এক হর্ষময় মধুরতা হঠাৎ দেখা দিয়ে আবার যেন কেমন এলোমেলো হয়ে গেল। রমার জন্মদিন। প্রতি বছর রমার জন্মদিন হয়ে আসছে।
আর শুধু আপ্পি আর আম্মির কাছে গল্প শুনেছে অম্বি। ছোট্ট অম্বি একদিন রমাকে হিংসে করে আর জোর করে জন্মদিন করিয়ে নিয়েছিল। সেই কাহিনীটুকুই জানে অম্বি। সেই ঘটনার ছবি একটুও মনে পড়ে না। অম্বি জানে তার জন্মদিনটাই হারিয়ে গিয়েছে এই পৃথিবীর বাতাসে চিরকালের মতো। রমার জন্মদিন, পরিপাটি সাজে সেজেছে রমা। অম্বির ঘরের ভিতর হঠাৎ এসে ধমক দেয় রমা। কি, আজও তুই পেতনি সেজে থাকবি নাকি? তা হবে না। অম্বিকে প্রায় জোর করেই সাজাতে থাকে রমা। সাজ শেষ হলে হাত ধরে বাইরের ঘরে টেনে নিয়ে যেতে থাকে, যেখানে অভ্যাগতদের জন্য আসর সাজানো হয়েছে। অম্বির মুখের দিকে তাকিয়ে চমকে ওঠে এবং তারপরেই স্নেহাক্ত ও মুগ্ধ হয়ে তাকিয়ে থাকেন চারুবালা ও উপেন। রমার সঙ্গে ড্রয়িং রুমের দিকে চলে যাচ্ছে অম্বি। উপেন আর চারুবালা চাপার স্বরে যেন একটা বেদনা চাপা দিয়ে আলাপ করেন। অম্বিটার মুখটা কি সুন্দর দেখলে তো? কপালে শুধু একটা চন্দনের টিপেই সারা মুখটা মিষ্টি হয়ে গিয়েছে। কিন্তু ভাগ্যের দোষ। উপেন বলেন, আমাদেরই ভাগ্যের দোষ বলো। তা তো বটেই। নিমন্ত্রিতদের মধ্যে সবচেয়ে আগে এলেন পিসিমা, সঙ্গে অধীর। এসেই রমার গলায় পরিয়ে দিলেন একটি হার, জন্মদিনের উপহার। উপেন আর চারুবালা একসঙ্গে বলেন, এই আবার কি কাণ্ড করলেন পিসিমা? আপনার আশীর্বাদই যথেষ্ট। এতদিন তোমরা দূর দেশে ছিলে, চোখেও দেখতে পাইনি মেয়েটাকে, আর মনের স্বাদও পূর্ণ করতে পারিনি। আজ সুযোগ পেয়েছি, ছাড়বো কেন? ড্রয়িং রুমে সোফার উপর একা বসেছিল অম্বি, হাতে একটা ছবির অ্যালবাম। রমার জীবনের 19টি জন্মদিনের তোলা ফটো। শেষ দিক থেকে অ্যালবামের পাতা উল্টাতে উল্টাতে এক জায়গায় এসে থামে অম্বি। ফটোতে চারুবালা ও উপেন পাশাপাশি বসে আছেন। তাদের মাঝখানে 3 বছর বয়সের রমা কিছুক্ষণ অপলক চোখে তাকিয়ে থাকে, তারপর আবার পাতা উল্টে একেবারে প্রথম পাতায় এসে থামে অম্বি। চারুবালার বুকের উপর রয়েছে 1 বছর বয়সের রমা। এক শিশুর প্রাণ তার মায়ের স্নেহের তপ্ত নীরের মধ্যে শুয়ে আছে। সে ছবি দেখতে দেখতে ছলছল করে অম্বির চোখ। পিছন থেকে এগিয়ে এসে অম্বির কাছে দাঁড়ায় অধীর। কে জানে কখন এসে এবং কতক্ষণ ধরে চুপটি করে অম্বির সোফার পিছনে দাঁড়িয়েছিল অধীর। অম্বি চমকে ওঠে। আপনি কখন এলেন? অনেকক্ষণ। কি দেখছিলে তুমি? রমার জন্মদিনের ছবি। কোন ছবিটা সবচেয়ে ভালো? সবগুলিই ভালো। না, আমি বলবো? বলুন। অধীর দেখায় 2টি ছবি, এটা আর এটা। কেমন, সত্যি নয়? হ্যাঁ সত্যি। অ্যালবামের মধ্যে সবচেয়ে ভালো হলো ওই 2টি ছবি। একটি আম্মির কোলে 1 বছর বয়সের রমা, আর একটি আপ্পি ও আম্মির মাঝখানে 3 বছর বয়সের রমা। অমি তখনও ধারণা করতে পারিনি কদিনের পরিচিত এই সম্পূর্ণ অনাত্মীয় ভিন জগতের একটি মানুষ অম্বির মনের গভীর গোপন করা জীবনের সবচেয়ে বড় অভাবের বেদনাময় রূপটি ধরে ফেলতে পেরেছে। কিন্তু বুঝতে হলো আর কিছুক্ষণ পরে। রমা এসে অধীর আর অম্বিকে ডেকে নিয়ে গেল। আক্ষেপ করে রমা, যা সবচেয়ে খারাপ লাগে আমার তাই এখন করতে হবে। অধীর বলে, কি? গান। আসরে গিয়ে চারুবালা ও উপেনের কাছে দাঁড়ায় দুজনে। অম্বি ও রমা পাশাপাশি, 2টি শান্ত স্নিগ্ধ সুন্দর মেয়ে। সেই ভুল করলো অভ্যাগতেরা, এবং সেই ভুল করলেন চারুবালা ও উপেন, অম্বিও। আগন্তুক মহিলা ও ভদ্রলোকেরা সবাই নিকট বা দূর সম্পর্কের আত্মীয় অথবা পরিবারের বন্ধুস্থানীয়। প্রত্যেকেই অম্বিকে দেখিয়েই প্রথম প্রশ্ন করেন, এইটি বুঝি আপনার আপন মেয়ে? আর ওইটি পালিতা? বেঁচে থাক, সুখে থাক। চারুবালা বলেন, না, এটি আমার মেয়ে রমা, ওইটি হলো এখন আমার মেয়েরই মতো। অম্বির স্নিগ্ধ মুখে বেদনার ছায়া পড়ে। চারুবালাও তারপর যেন আক্রোশের সঙ্গে প্রত্যেকেরই ওই অদ্ভুত ভুল ধারণার উপর রাগ করে আরো জোরে বলতে থাকেন, এটি হলো আমার মেয়ে, ওটি হলো মেয়ের মতো। মেয়ের মতো, মেয়ের মতো শুনতে শুনতে আর সুস্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না অম্বি। চারুবালারও অভিমান ও অহংকারের কোথায় যেন ঘা পড়েছে। অম্বির সুন্দর সাজ আর মুখের ছলনায় তার নিজের মেয়েরই পরিচয় যেন হারিয়ে যাচ্ছে। অম্বির দিকে অপ্রসন্নভাবে তাকান চারুবালা, যেন অম্বি এখানে না থাকলেই ভালো ছিল। চকিতে অদৃশ্য হয়ে গেল অম্বি। আসরের এক প্রান্তে সোফার উপর বসে অধীর দেখতে পায় সেই দৃশ্য।
চমকে ওঠে অধীরের চোখের কৌতূহল। রমার কলেজের বান্ধবীরা একটা গান রচনা করে উপহার দিয়েছে রমাকে। রমাকে এখনই গাইতে হবে সেই গান। পীড়াপিড়ি করেন গুরুজনেরা, বান্ধবীরাও সমর্থন করে। শেষে গাইতে হয়। সুন্দর গলায় সুন্দর সুরে গান গায় রমা। বান্ধবীরাও সুরে সুর মিলিয়ে গানের মধুরতা আরো মধুর করে তোলে। কিন্তু এই গানের জগৎ থেকে নীরবে সরে পড়েছে অধীর। এখানে একজনের জন্মদিনের মাঙ্গল্য কলরব ও আনন্দ সুরময় হয়ে উঠেছে। কিন্তু আর একজন কোথায় গেল, যার জন্মদিনের পরিচয় অন্ধকারে মুখ লুকিয়ে ফেলেছে? চন্দ্রমল্লিকার শাড়ির কাছে একটি ছায়া ঘুরে বেড়ায় দেখতে পায় অধীর। অম্বির কাছে সে দাঁড়াতেই নীরব ও আনমনা অম্বির চমকে ওঠে। কে? আমি। আপনি কেন উঠে এলেন? তুমি কেন উঠে এলে? আপনি বুঝবেন না। আমি বুঝেছি। পৃথিবীতে কারোর বোঝবার সাধ্যি নেই। আমার সাধ্যি আছে। বলুন তো কেন? অধীর সমবেদনার সুরে সান্ত্বনা দিয়ে বলে, ওটা তো একটা কথার কথা মাত্র, তার জন্য এত দুঃখ পাও কেন? চোখ বড় করে বিস্মিত হয়ে অম্বি প্রশ্ন করে, কি কথা? অধীর বলে, আম্মির আর আপ্পির মুখের ওই কথা, মেয়ের মতো। দু হাতে মুখ ঢেকে ফুপিয়ে ওঠে অম্বি। জীবনে এই প্রথম একজনের চক্ষু ধরে ফেলেছে তার জীবনের সবচেয়ে গোপন রহস্যকে। অধীর বলে, তুমি তো উপেনবাবুর মেয়ে, কার সাধ্যি আছে পৃথিবীতে অস্বীকার করবে এই সত্য? আপনি স্বীকার করেন? নিশ্চয়ই। বলুন না, আর একবার বলুন। আমারই তাহলে ভুল হয়েছে। বলুন, ওটা একটা কথার কথা মাত্র। বলেছি, তোমার অভিমানের ভুল। ওটা তোমার আপ্পি আর আম্মির কথার ভুল। পৃথিবীর চোখের কাছে তুমি যে উপেনবাবুরই মেয়ে। আসর থেকে জন্মদিনের মহিমার সঙ্গীত রেশ ছড়ায়। এই রেশ ভেসে আসে। অধীর প্রশ্ন করে, তোমার জন্মদিন কবে অম্বি? হারিয়ে গিয়েছে অন্ধকারে। বুঝলাম না। এত বুঝতে পারছেন, এটা বুঝতে পারছেন না কেন? আমার জন্মদিনের খবর কেউ জানে না। আমি যদি বলি কেউ একজন জানে। কে? ওই আকাশ। এরকমই সেদিন আকাশে তারা ছড়িয়েছিল। অম্বি হাসে। সত্যি কথা? বিশ্বাস করবে কি যদি বলি আজ তোমার জন্মদিনকেই ভালোবেসে উপহার দিতে ইচ্ছে করছে আমার? বিশ্বাস করবে? অম্বির একটা হাত ধরতে চেষ্টা করতেই হঠাৎ আতঙ্কিতের মতো পিছিয়ে সরে যায় অম্বি। অধীর বলে, বলো, নেবে আমার উপহার? চমকে ওঠে অম্বি। বলো অম্বি। অম্বি মুখ তোলে। পেয়ে গেছি উপহার। পেয়েছ? হ্যাঁ। কি? জন্মদিনই যার অন্ধকারে হারিয়ে গিয়েছে, তাকে আপনি মানুষ বলে ভেবেছেন, তার দুঃখটাকে চিনেছেন। এর চেয়ে বেশি আর কোন উপহার আশা করি? কিন্তু বড় ভয় করে, সহ্য করতে পারবো না। আপনি ভুল করবেন না অধীরবাবু। বলতে বলতে হঠাৎ ছটফট করে ওঠে অম্বি, যেন তার মনের খুশির ভিতর থেকে একটা ভুলের ভয়ে হঠাৎ তপ্ত হয়ে কণ্ঠস্বরের জ্বালা ধরিয়ে দিয়েছে। যার ছায়ার কাছে যাবার অধিকার নেই, তারই ছোঁয়া মুগ্ধ হয়ে গ্রহণ করেছে অম্বি। ভুল হয়েছে। উঁচু জাতের মানুষের মনের একটা দুর্বলতার সুযোগ নিয়ে অপরাধ করে ফেলেছে অম্বি। কারণ অম্বি বিশ্বাস করে সে ছোট রক্তেরই মানুষ। মিথ্যা বলবেন কেন আপনি? কিন্তু জেনে শুনেও চোরের মতো একই কাণ্ড সে করে বসলো। যেন একটা ভয়ঙ্কর অপরাধের ভয় থেকে পালিয়ে যাওয়ার জন্য ছুটে চলে যায় অম্বি। সত্যি অধীর ধারণা করতে পারে না কি ভুল হলো। নিজের মনকে ঠকাতে চায় না অধীর। স্পষ্টই বুঝতে পারে উপেন বাবুর বাড়িতে উপেন ও চারুবালা স্নেহে পালিতা ওই অম্বিকেই, টবের চন্দ্রমল্লিকারই মতো যার জীবন, সেই অম্বির সুন্দর মুখটাকেই ভালোবেসে ফেলেছে তার মন। গুণ নেই অম্বির, মনে করতেও হাসি পায় অধীরের। পুরনো চাঁদের মায়ার মতো মায়া নিয়ে, মমতার লতার মতো দুটি সেবার হাত নিয়ে একটি বাড়ির প্রাণের সব প্রয়োজনকে স্নিগ্ধ করে রাখছে যে, তাকে একটা বিস্ময়ের মূর্তির মতোই যে মনে হয়। ঠাট্টা করে একদিন যে কথাটা অম্বিকে বলেছিল অধীর, প্রতিক্ষণেই বুঝতে পারে অধীর মোটেই ঠাট্টা নয় সেই কথাটা। ইচ্ছে করে আমার কটা দিন জ্বর হয়ে পড়ে থাকি। হেসেছিল অম্বি। হি আবার কেমন অদ্ভুত ইচ্ছে! তাহলে তুমি একটা ভুল করে ফেলবে, আর সেই ভুলেই তোমার ভুল ভেঙে যাবে।
অধীরের কথার তাৎপর্য সূক্ষ্ম হলেও বুঝতে পেরেছিল অম্বি। যে মেয়ের দুহাতে সেবা আর মমতা ব্যাকুল হয়ে আছে, সেই মেয়ে কি হঠাৎ আগ্রহে ছুঁয়ে ফেলবে না অধীরের জ্বরে বিব্রত কপালের তপ্ততা? আজ একটু আশ্চর্য হয়, সত্যি বুঝতে পারে না অধীর কেন সেদিন অমন করে আতঙ্কিতের মতো হাত সরিয়ে নিল অম্বি। অধীরের স্পর্শকে সত্যি কি ভয় করছে অম্বি? লাইব্রেরির কক্ষে বসে অকারণে বিচলিত হয় অধীর। নিজের মনেই বিড়বিড় করে, লিখতে গিয়ে হাতটা যেন অকারণে ছটফট করছে। ভুল? কিসের ভুল? নিজের মনে বলতে বলতে উঠে পড়ে অধীর। অম্বিকেই সোজা ও সুস্পষ্ট প্রশ্ন করে তাহলে জেনে নেওয়া উচিত কিসের ভুল। অমন হেয়ালি করে সরে গেলে চলবে না। অম্বি জানে, হ্যাঁ, ভয় করছে অম্বিরই মন। জেনে শুনে অন্যায় করতে পারবে না অম্বি। ভালোবাসার ওই দুটি চক্ষু শুধু তাকিয়েই তৃপ্ত হোক, ওই মানুষকে স্পর্শ করার অধিকার নেই অম্বির। অম্বি নিজেকে অন্তজা, অস্পৃশ্যা বলেই বিশ্বাস করে, কিন্তু নিয়তিই যেন করুণা পরবশ হয়ে অম্বির এই ভুল ভাঙাবার জন্য পরপর কতকগুলি ঘটনা ঘটিয়ে দিয়ে গেল। সমাজ সংসারের সম্বন্ধে কোনো প্রশ্ন কোনোদিন জাগেনি অম্বির মনে। সেই অম্বি বুঝতে পারে যে সমাজ আর সংসারও ভুল করে, বিধাতার কাছে ঘৃণা, অস্পৃশ্যা ও অন্তজা নয় অম্বি। ধীরে ধীরে এই বিশ্বাসের জাগরণ অম্বির জীবনের বিষণ্ণতাকে আবার সুস্মিত করে তুলতে থাকে। মনে হয় এবং বিশ্বাসও করে অম্বি, অধীর নামে এই ভালোবাসার মূর্তিকে স্পর্শ করার অধিকার তারও আছে, কিন্তু স্পর্শ না করাই ভালো। গঙ্গার ঘাটে বেড়াতে গিয়ে অদৃশ্য এক ভক্তকণ্ঠের উচ্চারিত গানের ভাষা অম্বির নিঃশ্বাসগুলিকেই যেন একদিন নতুন ভাবনায় চঞ্চল করে তোলে। গাইছেন ভক্ত, জাতপাতের বড়াই করো কেন সংসারের মানুষ, প্রেমেই আপন হয় মানুষ। সেই পরম আপনের কাছে কেউ ছোট নয় আর কেউ বড় নয়। গান শুনে অম্বির মন যেন এক আশার দীক্ষা লাভ করে। এই গানের ভাষা আর সুর শুনে চমকে ওঠেন উপেন। বিমর্ষ হয়ে চুপ করে কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে থাকেন। অম্বি প্রশ্ন করে, কি ভাবছ আপনি? এখানে আর আমি বেড়াতে আসবো না, উপেন বলেন। কেন আপনি? ওইসব বাজে বাজে গানের জন্য। গানের জন্য? হ্যাঁ, ওটা একটা গালাগালি। চণ্ডালিকার অভিনয় দেখতে গিয়েছিল অম্বি। অম্বির দুই চক্ষুর বিস্ময় যেন এক আলোকের জগতে পথ খুঁজে বেড়াতে থাকে। অস্পৃশ্যার হাতের উপহার ওই স্নিগ্ধ বাড়ি পান করলেন ভিক্ষু। ওই চণ্ডালিকা মেয়ের বেদনার রূপটিকে যেন দেখতে পেয়েছে অম্বি তার নিজের অন্তরের গভীরে। অভিনয় দেখতে দেখতে চমকে ওঠে অম্বির মনের কল্পনা। তৃষ্ণার্ত এক জীবন পথিককে বাড়িদান করছে অম্বি, এবং সেই পথিকের মুখটি যে অধীরেরই মুখের মতো। আজকের মতো শেষ করছি সুবোধ ঘোষের লেখা এই সুন্দর উপন্যাস সুজাতা। কেমন লাগছে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলে আমার পাঠ করা অন্যান্য গল্প উপন্যাসগুলো কাইন্ডলি শুনে দেখবেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।